বাংলাদেশের এক অজানা শত্রু এসে হয়তো একটা অ্যাটমিক বম মেরে দিল, এমনি পরিস্থিতিতে তো নির্বাচন হওয়া সম্ভব না। কিন্তু এ ধরনের ব্যাপার ছাড়া আমার মনে হয় যে নির্বাচনের যে ট্রেন্ড এটা চলা শুরু করেছে, এবং এই কয়েক ঘন্টার মধ্যে, মানে আজকে আমাদের তো এখানে রাত, আজকে ভোর রাতের দিকে, মানে ধরেন ৩টা-৪টার দিকে আমার যেন মনে হয় যে তফসিল শিডিউলটাকে ঘোষণা করা হবে। সারা আমেরিকার অর্ধেক পপুলেশনের বেশি বাংলাদেশে বসবাস করা একটা ছোট দেশ হলো, আমাদের ভোটার সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, এবং বাংলাদেশ একটা বিগত দশকগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীতে একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করেছে, একটা ভালো পজিশন নিয়ে আছে। সুতরাং বাংলাদেশের ইলেকশনের প্রতি তো সবার নজর থাকবে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে নজর অবশ্যই আছে। এই নির্বাচনে এই যে ডেটাটা আসছে সেটা, মানে আমি যদি ধরে নেই যে সায়েন্টিফিক্যালি ইট ইজ ডান কারেক্টলি, তারপরেও কিন্তু প্রেডিকশন করা যায় না। যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে অনেক সায়েন্টিফিক্যালি করা হয়, কিন্তু তা যদি হতো তাহলে তো হিলারি ক্লিন্টনই উইন করে যেত। হ্যাঁ, এরকম কিন্তু আমরা অনেকবারই এগুলো লক্ষ্য করেছি। কাজেই এটা একটা ডেটা, এটার একটা ফাউন্ডেশন রয়েছে, কিন্তু এটাই যে সত্য প্রতিফলিত হবে তা কিন্তু বলা যাচ্ছে না। সব পাজল গুলো যদি আমরা একসাথে করি তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে হ্যাঁ, নির্বাচন একটা হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে নানা সংশয়, নানা অনিশ্চয়তা, এখনো দেশের অনেক মানুষ বিশ্বাস করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তাদের কাছে যথেষ্ট কারণ আছে। আবার একটি বড় অংশ বিশ্বাস করেন বাংলাদেশে এখন নির্বাচনের ট্রেনে চড়ে উঠেছে, ট্রেনের হুইসেল বাজতে যাচ্ছে এবং বগিগুলো যথারীতি নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে। আপনি কোন দলে, যে দলে থাকেন সেই দলের পক্ষে আসলে আপনার কাছে যুক্তি কি আছে? না, আমি এর দুটো দলের কারো দলে নই। ওকে, কিন্তু যে অ্যাজ অ্যান অবজারভেন্ট যেটা আমি দেখছি, যে আমার যেন মনে হচ্ছে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং তার সমস্ত সাইন সিমটমস গুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় যেন এতে কোনো সন্দেহের এখন করার মানে ঠিক হবে না। তবে ইউ নেভার নো, মানে যে হয়তো একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে যেতে পারে, হয়তো একটা ভূমিকম্প চলে আসতে পারে, হু নোস। হ্যাঁ, এ ধরনের কেউ হয়তো এসে, হু নোস, বাংলাদেশের এক অজানা শত্রু এসে হয়তো একটা অ্যাটমিক বম মেরে দিল, এমনি পরিস্থিতিতে তো নির্বাচন হওয়া সম্ভব না। কিন্তু এ ধরনের ব্যাপার ছাড়া আমার মনে হয় যে নির্বাচনের যে ট্রেন্ড এটা চলা শুরু করেছে, এবং এই কয়েক ঘন্টার মধ্যে, মানে আজকে আমাদের তো এখানে রাত, আজকে ভোর রাতের দিকে, মানে ধরেন ৩টা-৪টার দিকে আমার যেন মনে হয় যে তফসিল শিডিউলটাকে ঘোষণা করা হবে। এরপরই নির্বাচনের যে আবহাওয়াটা আরো ঘনীভূত হবে, মানে অ্যাক্টিভিটিস প্রচুর বেড়ে যাবে, এবং আমার যেন মনে হচ্ছে তখন এই ট্রেনকে থামানো অসম্ভব হয়ে যাবে। আমার মনে হয় যে নির্বাচনটা হবে। এতদিন আমাদের যত সন্দেহ ছিল, আমি কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে অনেক আগে, প্রথম দিকে আমি কিন্তু এটাকে সন্দেহ করছিলাম, কারণ বিভিন্ন সাইন সিমটম দেখছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি যখন দেখলাম যে লন্ডন ইসের পর থেকে, মিটিং এর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা যেটা, তাতে কিন্তু আমার মনে হয়েছিল যে নির্বাচনটা আসলে উনি করে উনি নির্বিঘ্নে চলে যেতে চান। হ্যাঁ, মানে সেফ এক্সিট। আমার মনে হয় দ্যাট ইজ হ্যাপেনিং, এবং এই নির্বাচনে যেই জিতুক না কেন, আমি আশা করব যেন একটা স্মুথ ট্রানজিশন হয়। এর মাঝখানে আমি একটা কথা বলবো, যেমন ধরুন দুটো প্রতিদ্বন্দ্বী দল বর্তমানে, জামাত ইসলাম এবং বিএনপি, তারা তাদের নিজস্ব চিন্তাধারা রয়েছে, নিজস্ব যেটাকে আমরা বলি তাদের প্ল্যাটফর্ম রয়েছে, সেই অনুযায়ী তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং এখানে বাংলাদেশের যে সংস্কৃতি, তাতে যে মারামারি মোটেই হবে না, জি, এটা কিন্তু আমরা এই প্রশ্নে আমরা আসবো। তবে আগে নির্বাচনী ফয়সালাটা সেরে নিই। অ্যাডভোকেট আব্দুর রশিদ, সেটি হলো আপনার প্রশ্নের উত্তরটি আরেকটু সংকুচিত করে দিই। সেটা হলো যদি তফসিল ঘোষণা হয়ে যায়, তফসিল ঘোষণা হওয়ার পর যে সংশয় অনিশ্চয়তা কারো কারো মধ্যে আছে সেটি কি কেটে যাবে? অর্থাৎ যারা বলছিল যে নির্বাচন হবে না, সেনাবাহিনীর ইন্টারেস্ট আছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারেস্ট আছে, কিংবা দেশের বাইরে থেকে অনেকগুলো শক্তির ইন্টারেস্ট আছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেটি কি কেটে যাবে কিনা? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে এই প্রশ্নের জন্য।
হ্যাঁ, আসলে একটা একটা নির্বাচন যখন হয় একটা দেশে, বাংলাদেশ তো একটা ছোটখাটো জনসংখ্যার দেশ না। বাংলাদেশে মনে করেন যে সারা আমেরিকার অর্ধেক পপুলেশনের বেশি বাংলাদেশে বসবাস করে একটা ছোট দেশ হলেও আমাদের ভোটার সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি এবং বাংলাদেশ একটা বা বিগত দশকগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীতে একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা ভালো ইমপ্যাক্ট তৈরি করেছে, একটা ভালো পজিশন নিয়ে আছে। সুতরাং বাংলাদেশের ইলেকশনের প্রতি তো সবার নজর থাকবেই। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে নজর অবশ্যই আছে। সুতরাং যখন একটা ইলেকশন মানে বাংলাদেশের ইলেকশনটা দেখেন, এইবার প্রথমবারের মতো একটা ইলেকশন হতে যাচ্ছে যেটা মানুষ খুবই বেশি, আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে আসলাম এবং দেখলাম যে মানুষ খুবই আবেগে আপ্লুত, মানুষ ভোট দিতে চায়। ভোটমুখী বাংলাদেশের মানুষ আসলে ভোটটাকে তাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হিসেবে দেখে। এটা একটা কাইন্ড অফ ঈদের মতো, নবান্নের মতো। কিন্তু একটা ইলেকশন যখন তৈরি হয়, এটার পিছনে তো অনেক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, অনেকদিন ধরে ওয়ার্কআউট করে একটা জায়গায় নিয়ে আসা হয়, একটা ফাইনাল মোমেন্টামে নিয়ে আসতে হয়, যে ফাইনাল মোমেন্টামের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি। তো এটা আমরা ইদানিং কাল যে সব অ্যাক্টিভিটিস সেগুলো দেখে আমরা বুঝতে পারছি, যেমন নির্বাচন কমিশন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করা, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা এবং নির্বাচনী তফসিল তারা ঘোষণা করতে যাচ্ছে, এই মর্মে প্রেস বিজ্ঞপ্তি আসা, এগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আমরা বাংলাদেশের ইলেকশনের দিকে যাচ্ছি। তবে হ্যাঁ, যেটা আপনি বললেন, সংখ্যা তো থাকবেই, সংখ্যা সব জায়গায় থাকে। স্যারও যেটা ব্যক্ত করলেন যে যদি সুনামি বা একটা এরকম বোমা মতো যদি কোনো দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, অনেক কিছু আমরা প্রেডিকশন তৈরি করতে পারি এবং অনেক ন্যারেটিভ এর আগেও তৈরি হয়েছে এবং কিছু দলগুলোর মধ্যে সংশয় সন্দেহ দেখা দিয়েছে। ইউনূসকে নিয়ে আমরা অনেক বিতর্ক করেছি এবং এগুলোর দো চালান বহু কিছু আমরা হয়েছে। বাট হাউএভার ফাইনালি আমরা এখন যে স্টেজে পৌঁছেছি, এখন আমাদের নির্বাচন নিয়ে সংশয়ের আসলে কোনো জায়গা নেই, পিছুপা হওয়ার কোনো জায়গা নেই। এখন আমরা ইলেকশন করব, সামনে ইলেকশন হবে, আগামী 2-1 দিনের মধ্যে তফসিল হয়তো ঘোষণা হয়ে যাবে, যেটা আমরা বুঝতে পারছি আপাত দৃষ্টিতে। এবং নির্বাচনী দলগুলো তো আপনি দেখেছেন যে তারা অলরেডি প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি দুইবার প্রার্থী তাদের ঘোষণা করেছে, জামাত ঘোষণা করেছে, এনসিপি অলরেডি তাদের প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে। শুধুমাত্র আওয়ামী লীগ বাদে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, জাতীয় পার্টিও মোটামুটি মনে হচ্ছে ভিতর দিক থেকে প্রস্তুত। নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলে জাতীয় পার্টি হয়তো সামনে আসে, তাদের প্রার্থিতাগুলো সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। তবে আপাত দৃষ্টিতে সবকিছু দেখে মনে হচ্ছে সব পাজল গুলো যদি আমরা একসাথে করি, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে হ্যাঁ, নির্বাচন একটা হতে যাচ্ছে। সন্দেহ থাকতেই পারে, কিন্তু নির্বাচন আমরা করতে যাচ্ছি নিশ্চিত। জি, প্রফেসর ডক্টর মোস্তাফা সরোয়ার, আমরা আলোচনার মোড়টা একটু ঘুরিয়ে নিতে চাই। প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে, এর আগে বেশ কয়েকটি জরিপ হয়েছিল, সবগুলো জরিপেই মোটামুটি কাছাকাছি একটা ফলাফল পাওয়া যাচ্ছিল, কিন্তু প্রথম আলোর জরিপটা বেশ চমকপ্রদ। তারা যে পার্থক্যটা দেখাচ্ছে, অর্থাৎ বিএনপি এবং জামাতের সমর্থনের দিকে যে পার্থক্য দেখাচ্ছে, সেটি প্রায় জামাতের চেয়ে 2.5 গুণ বেশি বিএনপির সমর্থন। এবং অন্যান্য আরো কিছু কিছু জায়গায় তারা জরিপের বিশ্লেষণ করেছে, জরিপটা দেখার সুযোগ নিশ্চয়ই হয়েছে। এই জরিপ কতটা বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হচ্ছে, কিংবা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপটি হয়েছে বলে আপনি মনে করেন? না, আমি যেহেতু এই জরিপটার ডিটেলটা জানি না, ডিটেলটা মানে অ্যাভেলেবল না, কোনো পত্রিকাতে দেখিনি, কোনো মানে কোনো অনলাইনের কোথাও আমি দেখিনি। কাজে এটা কতটা সায়েন্টিফিক্যালি বেসড হয়েছে আমি একটু এটা সহযোগিতা ব্যাপারে করতে পারি আপনাকে। সেটি হলো যে এই জরিপটি চালানো হয়েছে 1342 জনের মধ্যে, এবং যেই এলাকাগুলোকে বেছে নেওয়া হয়েছে সেই এলাকাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটের শহরাঞ্চল, ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী উপজেলা, বরিশালের গৌরনদী উপজেলা, কুমিল্লার চান্দিনা উপজেলা, ময়মনসিংহের ভালুকা উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলা। এগুলোতে 1342 জনের মধ্যে জরিপটি করা হয়েছে। হ্যাঁ, এটা আমি দেখেছি। হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলছি, যেমন ধরুন এই যে আনসাম্বলটা তারা নিয়েছে, যুক্তরাষ্ট্রে যেটা হয় সেখানে কিন্তু দলীয় ডিস্ট্রিবিউশন থাকে, যে ডেমোক্রেটিক পার্টির কতজন, ইন্ডিপেন্ডেন্ট কতজন, রিপাবলিকান কতজন, এ ধরনের কোনো আমি ডেটা ওখানে দেখিনি। আরো একটা ব্যাপার, এই জরিপ যেটা করা হয়েছে সেটা কিন্তু একটু ন্যারো জরিপ। কেন আমি বলছি, যে যারা পড়তে পারে, অনলাইনে যারা পড়তে পারে অথবা পত্রিকা যারা পড়তে পারে, এই যে আনসাম্বলটা তাদেরকে দিয়ে তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে অনেক লোক হয়তো পড়তে পারে, তারা অল্প অল্প করতে পারে, একটা সই দিতে পারে, যেভাবে আমরা আমাদের মানে নিরক্ষরতার ক্যালকুলেশন করি। কাজে সেই ক্ষেত্রে এই আনসাম্বলটা কতটা সায়েন্টিফিক, যেটা যুক্তরাষ্ট্রে করা হয়, সেটা আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু এর ভিতরে যে জিনিসটা এসেছে সেটা খুব ইন্টারেস্টিং। যেমন আমি একটা বলবো, যে আমি যেটা খুব লক্ষ্য করার চেষ্টা করছিলাম, যে তরুণ ভোটাররা কি করবে 18 বছর থেকে 24 বছর বয়স পর্যন্ত। তার অর্থ আমি যদি এটাকে বাংলাদেশে ট্রান্সলেট করি, হ্যাঁ, তাহলে অ্যাপ্রক্সিমেটলি যে ছাত্রগুলো আপনার
ইন্টারমিডিয়েট পাশ করার পর, এইচএসসি পাশ করার পর থেকে এমএ পাশ করা পর্যন্ত এই গ্রুপটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। এখানে ওয়ার্কার্স থাকবে, অন্য থাকবে, কিন্তু যেহেতু তারা রেস্ট্রিক্ট করেছে যারা পড়তে পারে প্রিন্ট অথবা অনলাইনে, তাতে আমার যেন মনে হয় যে এই গ্রুপের ভেতরে, এটা আমার স্পেকুলেটিভ, যে একটা বিরাট অংশ হবে যারা হয়তোবা স্কুল মানে কলেজ ইউনিভার্সিটির ছাত্র। এদের যে ইটা দেখলাম সেটা আমাকে খুব বিস্মিত করেছে। হ্যাঁ, যে আমি ভাবছিলাম যে এখানে তাদের যে মানে ইচ্ছা, হ্যাঁ, তারা হয়তো বলবে যে বিপ্লবটাই খুব সাকসেস, এটা সেটা ইত্যাদি, কিন্তু ওই প্রশ্নের যে উত্তরের যদি আমি প্যারাফ্রেজ করতে যাই, হ্যাঁ, তাহলে দেখা গেল যে এর মধ্যে আমি লক্ষ্য করলাম অ্যাপ্রক্সিমেটলি 30-র মতন টোটাল, আমি দুটো নাম্বারকে যদি যোগ করি, হ্যাঁ, তাহলে 30-র মতো হয়ে যায়। সেই 30 আমি আপনাকে বলতে পারবো, কারণ আমি একটা ডেটাটাকে রেখেছিলাম। 18 থেকে 24 বছর বয়সী ভোটারদের 25.5% মনে করে নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য প্রভাব পড়বে, আর এই বয়সী ভোটারদের 4.7% ধারণা নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপক প্রভাব পড়বে। তার অর্থ আপনি দেখুন, মাত্র 4.7% ধারণা যে নির্বাচনে জুলাই অভ্যুত্থানের ব্যাপক প্রভাব পড়বে। তার অর্থ কি? তার অর্থ যে আপনি দেখবেন যে যে ঘটনাটা ঘটছে তাতে আমি খুব বিস্মিত হয়ে যাচ্ছি যে এমনকি ঢাকা কেন্দ্রকে আমরা দেখব, সেটা যদি আপনি দেখেন ঢাকা কেন্দ্র এবং ওই যে বড় বড় শহরের কথা বললেন, যেখানে আমরা ভাবছিলাম যে ওখানে ছাত্রদের বাহুল্য বেশ, তারা হয়তো এই জুলাই বিপ্লবের চেতনায় তারা ভোটটাকে তারা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে হলো যে তার নাম্বার খুবই কম, মানে 4.7%, হুইচ ইজ কোয়াইট লো। কাজে এই জন্য আমি মনে করি যে এই নির্বাচনে এই যে ডেটাটা আসছে সেটা মানে আমি যদি ধরে নেই যে সায়েন্টিফিক্যালি ইট ইজ ডান কারেক্টলি, তারপরেও কিন্তু প্রেডিকশন করা যায় না। যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে অনেক সায়েন্টিফিক্যালি করা হয়, কিন্তু তা যদি হতো তাহলে তো হিলারি ক্লিন্টনই উইন করে যেত। হ্যাঁ, এরকম কিন্তু আমরা অনেকবারই এগুলো লক্ষ্য করেছি। কাজেই এটা একটা ডেটা, এটার একটা ফাউন্ডেশন রয়েছে, কিন্তু এটাই যে সত্য প্রতিফলিত হবে তা কিন্তু বলা যাচ্ছে না।